আজকে আমি তোমাদের পড়াবো প্রণোদনামূলক মজুরি প্রদান পরিকল্পনা। ঠিক আছে, প্রণোদনামূলক মজুরি প্রদানটা কি? যে প্রণোদনামূলক ক্ষতিপূরণের এটা একটা অনেক ক্ষতিপূরণ প্যাকেজের মতো, যে কর্মীদেরকে প্রণোদনা দেওয়ার জন্য অনেকটা ক্ষতিপূরণের মতো হয়, তার কাজের ক্ষতিপূরণ কিংবা তার সময়ের ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা ধারণা তৈরি হয়। হ্যাঁ, কর্মীর মজুরির সাথে তার উৎপাদনশীলতার সাথে তার মজুরিকে যখন সংযুক্ত করা হয়, মানে শুধুমাত্র যে নির্দিষ্ট সময়ের ভিত্তিতে মজুরি পাবো এমন না, সেটার সাথে উৎপাদনশীলতাকে লিঙ্ক করে যখন মজুরিটা প্রদান করা হয়। আমরা প্রথমে পড়ছিলাম গত ক্লাসে কয়েকটা মজুরির দেওয়ার পদ্ধতি, এটা হইতে পারে সময় ভিত্তিক, কাজ ভিত্তিক, এরকম পড়ছি। কিন্তু এই প্রণোদনামূলক যে ক্ষতিপূরণ বা মজুরি প্রদান পরিকল্পনা, এখানে হচ্ছে তোমার উৎপাদনশীলতার সাথে সংযুক্ত করে একটা কর্মীকে বা একটা শ্রমিককে মজুরি প্রদান করা হবে। অর্থাৎ যে পরিকল্পনায় কর্মী আর শ্রমিকদেরকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রদানে অনুপ্রাণিত করে তাকেই বলা হয় প্রণোদনামূলক মজুরি প্রদান পরিকল্পনা। কারণ হচ্ছে একজন শ্রমিককে যখন বলা হবে তুমি যতটুকু উৎপাদন করবা তার উপর একটা নির্দিষ্ট মজুরি পাবা, তখন সে অনেক বেশি উৎপাদনশীলতায় চলে যাবে না? অবশ্যই অনেক বেশি উৎপাদন করবে। ঠিক আছে, সেই উৎপাদনশীলতার দিকে জোর দিবে। আমি 8 ঘন্টা কাজ করে যা পাবো, দেখা যাবে একজন দক্ষ কর্মী 8 ঘন্টা কাজ করে একই টাকা পাবে, তাহলে কিন্তু উৎপাদনশীলতা কমে যায়। ঠিক না? যারা দক্ষ শ্রমিক তারা বলে যে ও তো বসে বসে 8 ঘন্টা পাচ্ছে, একই টাকা পাচ্ছে, তাহলে আমি কেন বেশি পরিশ্রম করব? তো এইসব কারণে আসলে এই প্রণোদনামূলক মজুরি প্রদান পরিকল্পনাগুলা তৈরি করা হয়েছে, বা এগুলো বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। তো প্রধানত প্রণোদনামূলক যে মজুরিগুলো আছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রিমিয়াম পরিকল্পনা, আর একটা হচ্ছে বোনাস পরিকল্পনা। প্রিমিয়াম পরিকল্পনা আছে ও তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণের প্রিমিয়াম দিয়ে দেওয়া হবে, একটা নির্দিষ্ট পরিমাণের বা যে ইয়ের থেকে যেটা উৎপাদনের থেকে যে লাভটা হয় সেখান থেকে বোনাসটা থেকে একটা বোনাস বা একটা প্রিমিয়াম দেওয়া হয় আর কি। হ্যাঁ, লভ্যাংশ দেওয়া হলে এটা প্রিমিয়াম, আর ওখান থেকে নির্দিষ্ট পরিমাণ কমিশন দিয়ে যদি দেওয়া হয় তাহলে ওটা হচ্ছে বোনাস। হ্যাঁ, এই দুইটার মাধ্যমে প্রণোদনামূলক মজুরি দেওয়া যায়। তো আরো কিছু উল্লেখযোগ্য প্রণোদনামূলক মজুরি প্রদান পরিকল্পনা আছে। প্রথমটা দেখো যে হেলসির প্রিমিয়াম পরিকল্পনা, তারপর হচ্ছে রোয়ান প্রিমিয়াম পরিকল্পনা। হ্যাঁ, এরপর হলো যে পার্থক্যমূলক মজুরি হার পদ্ধতি, আর গ্র্যান্টেড টাস্ক এবং বোনাস পদ্ধতি, আর একটা হচ্ছে মেরিকের পার্থক্যমূলক মজুরি হার পদ্ধতি। আজকে আমরা এই 5টা নিয়েই আলোচনা করব। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, প্রথমটা হলো হেলসির প্রিমিয়াম পরিকল্পনা। এটার জনক হলো মার্কিন নাগরিক এফ.এ. হেলসি। এখানে দেখো যে প্রথমে এটার নিয়মটা কি, বা ও যেটা আবিষ্কার করছিল একটা টেকনিক, সেখানে ও বলছে যে একজন কর্মী নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদনের জন্য একটা আদর্শ মান স্থির করা হবে। মানে ও যে একটা শ্রমিক দেখা যাবে এত ইউনিট উৎপাদন করতে পারবে, কিংবা সে 8 ঘন্টা কাজ করতে পারে, একটা নির্দিষ্ট মান যে 8 ঘন্টা কাজ করতে পারে। যদি সে 8 ঘন্টার আগে কাজ শেষ করে, যতক্ষণ আগে কাজ শেষ করবে ওই অংশ ওই সময়টার জন্য তাকে কি করা হবে, একটা ওই সময়টার জন্য একটা নির্দিষ্ট হারে তাকে কমিশন প্রদান করা হবে, কিংবা একটা প্রিমিয়াম প্রদান করা হবে। হ্যাঁ, যেমন এটা একটা উদাহরণ সাহায্যে দেখা যায় যে একটা নির্দিষ্ট কাজ করতে 8 ঘন্টা থেকে যদি প্রতি ঘন্টা তাকে 10 টাকা করে দেওয়া হয়, তাহলে 8 ঘন্টায় সে পাইতো কত, 80 টাকা। ঠিক না? এখন সে 6 ঘন্টায় কাজটা শেষ করতে পারে, সে করে ফেললো, তার বেঁচে গেল হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা সময় তার বেঁচে যাওয়ায় সে কি করলো, 6 ঘন্টার জন্য 60 টাকা করে পাইলো। আর যেহেতু তার আরো 2 ঘন্টা সময় বেঁচে গেছে, তাহলে ওই সময়টা 2 ঘন্টার জন্য সে বোনাস পাবে 50%। তো 2 ঘন্টার 50% কত হয়, 1 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টা 50% হচ্ছে 1 ঘন্টা, মানে অর্ধেক ওইটার। তাহলে পাচ্ছে ওই 1 ঘন্টা সে কাজ করলো না, কিন্তু 1 ঘন্টার জন্য সে 10 টাকা পেলো, তাহলে টোটাল সে কত টাকা পাইলো, 70 টাকা। 70 টাকা। তাহলে কি হয়, এখানে যেমন শ্রমিকটা লাভবান হয়, ও 6 ঘন্টা কাজ করছে এবং যে সময়টা বাঁচাইলো সেই সময়টার জন্য সে কি করলো, একটা বোনাস পাইলো। তাহলে সে ওই সময়টা বাঁচাতে আগ্রহী হবে না?
তারপরে এদিক দিয়ে দেখা যাবে যে সে শ্রমিকটা যে মজুরি পাচ্ছে সে হিসাব করলে দেখো 6 ঘন্টা কাজ করলো 70 টাকা পাইলো, তাহলে ও মজুরি পাইলো 11.66 টাকা, ঠিক না? আবার মালিককে প্রদান করতে হয় 80 টাকা দিতে হয় না, 8 ঘন্টার জন্য দিতে হইতো মালিককে, কিন্তু সে এখন দিচ্ছে 70 টাকা। তার মানে মালিকেরও 10 টাকা লাভ, আবার এদিক দিয়ে শ্রমিকেরও কি লাভ, এদিক দিয়ে সে এভারেজ গড় হিসাব করলে 6 ঘন্টার জন্য 11 টাকা করে পাচ্ছে, তার মানে দুইজনেরই লাভ হলো না? হ্যাঁ, এইটাতে এটা হচ্ছে হেলসি প্রিমিয়াম পরিকল্পনা। হেলসি এটাকে এভাবেই ব্যাখ্যা করেছিলেন। হ্যাঁ, এটাকে এর পরেরটাতে চলে যাই। হেলসি পরিকল্পনার এটা একটা সূত্রের মাধ্যমে দেখানো যায়। নিয়মিত মজুরিটা এখানে হিসাব করা হয় প্রকৃত কার্যঘন্টা গুণ ঘন্টা প্রতি মজুরি হার, মানে তোমাকে ঘন্টা প্রতি মজুরি দেওয়া হয় শ্রমিককে, সেটা দিয়ে জাস্ট ঘন্টা দিয়ে গুণ করলেই মেইন মজুরিটা চলে আসে। আর প্রিমিয়ামটা হিসাব করা হয় হচ্ছে উদ্দিত সময়, যে সময়টা সে বাঁচালো সেটা, আর ঘন্টা প্রতি মজুরি হার আর ইন্টু 50%। হ্যাঁ, পার্সেন্ট দিয়ে, তোমার যদি ঘন্টা প্রতি মজুরি হার 50-এর জায়গায় কেউ 40% দেয় তাহলে 40 দিয়ে গুণ হবে, মানে পার্সেন্টেজটা চেঞ্জ হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে 50%টাই সবাই প্রেফার করে। ঠিক আছে, এটা সহজ, হিসাব করাও সহজ। ঠিক আছে, এটা হচ্ছে হেলসি প্রিমিয়াম পরিকল্পনার। এটা কিছু সুবিধা আছে। এটা সুবিধা হচ্ছে, এটা কি প্রথম সুবিধা বলতো, শ্রমিকরা অনেক বেশি প্রোডাকশনে যেতে চায় না, অনেক বেশি প্রোডাকশন করতে চায় ওরা। হ্যাঁ, তারপর হচ্ছে বেশি প্রোডাকশন মানে বেশি দক্ষতা, অনেক বেশি দক্ষ কাজটা ওরা অনেক ভালো করে শিখতে পারে, ওদের সময় বাঁচে, মালিকেরও সময় বাঁচে, মালিকের উৎপাদন ব্যয় হ্রাস পায়, আবার উৎপাদন দ্রুত হয়। অনেক সময় দেখা যায় না যে বিদেশে, বা আমরা যখন জানি যে আমাদের বাংলাদেশ কিন্তু প্রচুর পরিমাণের কি করে পোশাক রপ্তানি করে, ওখানে কিন্তু একটা টাইমিং এর ব্যাপার থাকে যে আপনি এত দিনের মধ্যে কি করতে হবে, আপনি প্রোডাক্টটা ডেলিভারি দিতে হবে। তখন দেখা যায় যে অবশ্যই শ্রমিকদের দ্রুত কাজ করার একটা কাজ করায় নেওয়ার দরকার হয়। সেই ক্ষেত্রে এই প্রিমিয়াম পরিকল্পনাটা খুব ভালো কাজে আসে, যে তুমি 6 ঘন্টায় করে দিতে পারলে তুমি এত টাকা বোনাস পাবা। ঠিক না, ওরা অনেক বেশি বোনাস পাওয়ার জন্য তাড়াতাড়ি কাজ করে। ওই 2 ঘন্টার জন্য তো আবার আলাদা হিসাব, সে আবারও 2 ঘন্টা কাজ করলে আবার ওভারটাইম পাবে, তো ওভারটাইম হিসাব করলে অনেক টাকা চলে আসে। তো আবার এটার এই হেলসি পরিকল্পনাটার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে শ্রমিকদের উৎপাদনের ক্ষেত্রে একটা পার্থক্য এবং বৈষম্যের উদ্ভব হয়। দেখা যায় যে বেশি প্রোডাকশন করতে পারে সে তো অনেক টাকা পাইলো, কিন্তু যে প্রোডাকশন বেশি করতে পারলো না, অদক্ষ শ্রমিক বা এখনো কাজ শিখতেছে, সে কিন্তু এই ক্ষেত্রে তেমন একটা বেশি পারিশ্রমিক পায় না। হ্যাঁ, আবার এটার হিসাবটা ওদের কাছে পার্সেন্টেজের হিসাব একটু কঠিন হয়ে যায়, হ্যাঁ, বুঝতে একটু কঠিন হয়ে যায়। এই দুটো অসুবিধা ছাড়া তেমন কোনো অসুবিধা নাই। ঠিক আছে, হেলসিটটা গেল, হেলসিটটা বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরেরটাতে চলে যাই আমরা। এবার হচ্ছে রোয়ার প্রিমিয়াম পরিকল্পনা। হ্যাঁ, রোয়ার একজনের নাম জেমস রোয়ান। হ্যাঁ, জেমস রোয়ান, এটা সরি, এটা রোয়ার না হবে না, রোয়ান প্রিমিয়াম পরিকল্পনা হবে। আমার এখানে একটু প্রিন্ট মিস্টেক হয়েছে। তো এটার জনক ছিল ইংল্যান্ডের প্রখ্যাত শিল্প উৎপাদক জেমস রোয়ান। হ্যাঁ, এটা শিল্পী না, শিল্প উৎপাদক জেমস রোয়ান। এখানে তোমার এই পদ্ধতিতে যেটা করছে, এখানে ও আগের পদ্ধতিতে যেমন শুধুমাত্র সময় নিয়ে কি করা হয়েছিল, এটা মজুরিটা নির্ধারণ করা হয়েছিল, বা শুধুমাত্র সময়কেই জোর দেওয়া হয়েছে, এখানে আবার আদর্শ সময় এবং আদর্শ উৎপাদন দুইটার মাত্রায় নির্ধারণ করা হয়েছিল। করে এই প্রিমিয়াম পরিকল্পনাটা নির্ণয় করা হয়। এখানে আগের তথ্য অনুযায়ী যদি আমরা ধরি যে ঘন্টা প্রতি 10 টাকা করে মজুরি, আর সে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টায় শেষ করলে রোয়ান পরিকল্পনা প্রিমিয়াম পরিকল্পনা অনুযায়ী তার মজুরি কত টাকা আসবে দেখো। বেঁচে যাওয়া সময়ের জন্য তার মজুরি সে বোনাস পাবে হচ্ছে 2 ঘন্টা বাঁচলো ডিভাইডেড বাই 8। হ্যাঁ, 2 ডিভাইডেড বাই 8, টোটাল তার ঘন্টা হচ্ছে, কার্য ঘন্টা হচ্ছে 8, আর সে বাঁচাইলো হচ্ছে 2 ঘন্টা, তাহলে এটা হচ্ছে সময়টা হচ্ছে তাহলে 1 ডিভাইডেড বাই 4 হয়ে যায়, করলে অর্থাৎ 25% চলে আসে। দেখো, সে যত ঘন্টা বাঁচাইলো মোট ঘন্টার কাজের সাথে ভাগ করে একটা ওই আদর্শ সময়টাকে একটা পার্সেন্টেজে নিয়ে চলে গেল, আদর্শ সময় থেকে তার পার্সেন্টেজ বের হবে। এখন সে যদি 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা বের করতো তাহলে কিন্তু সে 50% পাইতো, ঠিক না?
2 ঘন্টা জায়গায় যদি সে 4 ঘন্টা সেভ করতে পারতো, সে 50% পাইতো। অর্থাৎ সে চাইবে কি, এখানে শ্রমিক চাইবে আরো বেশি সময় সাশ্রয় করতে। যে 2 ঘন্টা যে সাশ্রয় করলো বা 4 ঘন্টা যে সাশ্রয় করলো, তাদের ভ্যালুই হবে আলাদা, পার্সেন্টেজই হয়ে যাবে আলাদা। ঠিক আছে, এরপর দেখো, তা অর্থাৎ সে পাবে 15 টাকা। আগে যেমন সে 10 টাকা পাইছিল, কিন্তু ওর হিসাব অনুযায়ী সে পাবে কত টাকা? 75 টাকা পাবে, ঠিক না? আগেটাতে কত পাইছিল? 70 টাকা, আর এখানে 75 টাকা। ঠিক আছে, 5 টাকা বেশি পাবে। এই রোয়ান প্রিমিয়াম পরিকল্পনার নিয়মিত মজুরিটা একইভাবে নির্ণয় করা হয়, প্রকৃত কার্যঘণ্টা ইনটু ঘন্টা প্রতি মজুরি হার। আর এটার যেই প্রিমিয়ামটা বের করা হয়, উপরে হচ্ছে উদ্ধৃত সময়, নিচে হচ্ছে আদর্শ সময়। ঠিক আছে, আর উপরে হচ্ছে ইনটু দিয়ে উপরে হচ্ছে কার্য সম্পাদনের সময়, নিচে হচ্ছে নিয়োজিত সময়। মানে কার্য সম্পাদন কত সময় করছো আর নিয়োজিত সময় কতক্ষণ ছিলা, এটা তারপর ইনটু ঘন্টা প্রতি হার, ঘন্টা প্রতি যে হার পাওয়া যায় 1 ঘন্টায় যত টাকা দিল, ওইটা অনুযায়ী প্রিমিয়ামটা হিসাব করা হয়। এটা প্রিমিয়ামটা একটু কঠিন, কিন্তু এখানে দেখা যায় আগেরটার চেয়ে প্রিমিয়াম বেশি আসে। প্রিমিয়ামটা একটু বেশি পায়, শ্রমিকরা একটু বেশি পায়। আবার যদি যত বেশি সময় সাশ্রয় করতে পারে, তার হার তত বেড়ে যায়। কারণ এখানে হারটা আগের থেকে নির্ধারণ করা থাকে না, এই ঘন্টার থেকে, ওই সময় সেভ থেকেই তোমার হারটা বের হয়। ঠিক আছে, এটা বুঝতে পারছো সবাই? রোয়ানের প্রিমিয়াম পরিকল্পনাটা মেয়েরা বুঝতে পারছো? পরেরটাতে চলে যাব। ম্যাম, এটা কি রোয়ান বোনাস পরিকল্পনা হবে না? একই কথা, বোনাস আর প্রিমিয়াম। রোয়ান আচ্ছা। বোনাস পরিকল্পনা, যে এখানে রোয়ান আমার বইয়ে আছে রোয়ান প্রিমিয়াম পরিকল্পনা। বোনাস পরিকল্পনা, প্রিমিয়াম পরিকল্পনা একই কথা, ব্যাপারটা প্রায় কাছাকাছি। হ্যাঁ, জাস্ট মজুরি প্রদান পরিকল্পনা। তো তুমি বোনাস, আমার বইয়ের মধ্যে রোয়ান প্রিমিয়াম পরিকল্পনাই লেখা আছে। তোমাদের বইয়ে কি ইয়ে লেখা আছে? কি লেখা আছে বইয়ে? মানে বোনাস লেখা, রোয়ান অসুবিধা বোনাস নাই, পরিকল্পনা। একই জিনিসটা, একই মানে বেসিকটা সব একই। প্রিমিয়াম বলে কেউ, বোনাস পরিকল্পনা বলে। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের তো আসলে ইংরেজি থাকে, মানে আমরা যে বেসিক এই রোয়ান পরিকল্পনা, এগুলো তো আসলে ইংরেজিতে করা। তো এটাকে যখন লেখে, কেউ লেখে প্রিমিয়াম, কেউ লেখে বোনাস। বাংলাতে আসলে অনেক সহশব্দ আছে না, ওরকম আর কি, সহশব্দ ইউজ করবে, একই কথা। ঠিক আছে, এরপর এটাতে চলে যাই। হ্যাঁ, এবার হচ্ছে পার্থক্যমূলক মজুরি হার পদ্ধতি। হ্যাঁ, এইটা অনেক বেশি প্রচলিত একটা পদ্ধতি। এখানে তোমার কি করে, বিখ্যাত যে ব্যবস্থাপক ছিল, আমেরিকার একজন ব্যবস্থাপক, আমরা তার নাম সবাই জানি, যে যাকে ধরা হয় কি ব্যবস্থাপনার জনক, কি নাম বলতো? টেইলর। ডাব্লিউ টেইলর। এফ.ডব্লিউ. টেইলর কিন্তু এই পার্থক্যমূলক মজুরি হার পদ্ধতিটা জনক ছিলেন বা আবিষ্কার করেছিলেন, যে মজুরি দেওয়ার জন্য ম্যানেজমেন্টের সাথে সম্পর্কিত সবকিছুর সাথেই তো তার লিঙ্ক রয়েছে, সে যেহেতু জনক মানে ম্যানেজমেন্টের। তো এই পদ্ধতিতে কি করে দেখো, আদর্শ উৎপাদন আর আদর্শ সময় নিরূপণ এবং দক্ষ ও অদক্ষ শ্রমিকের জন্য উৎপাদনের পরিমাণ অনুযায়ী দুটি পৃথক মজুরি হার নির্ধারণ করা হয়। আগেটা শুধু ছিল, প্রথমটা ছিল আদর্শ সময়, তারপরটা ছিল আদর্শ সময় আদর্শ উৎপাদন, আর এখানে এসে আদর্শ সময় আদর্শ উৎপাদন আবার দক্ষ অদক্ষ তিনটা জিনিসের উপর নির্ভর করে আলাদা আলাদা দুইটা মজুরি হার নির্ধারণ করা হয়েছে। এটা আমরা কিভাবে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারি? প্রথমে দেখো, এখানে দৈনিক 8 ঘন্টা করে পরিশ্রম করে কোন শ্রমিক উৎপাদন ইউনিট 15 ইউনিট যদি পণ্য তৈরি করে, তাহলে দেখা যায় 8 ঘন্টায় কোনো শ্রমিক 15 ইউনিট বা তার বেশি যদি উৎপাদন করে, মানে একটা আদর্শ মান ধরা হইলো 15 ইউনিট, সে আদর্শ 15 ইউনিটের চেয়ে বেশি যদি উৎপাদন করতে পারে 8 ঘন্টায়, তাহলে সে বেশি মজুরি পাবে। আর যদি 8 ঘন্টায় 15 ইউনিটের চেয়ে কম তৈরি করে, তাহলে সে কম মজুরি পাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই পার্থক্যমূলক মজুরি হারের কিছু অসুবিধা আছে। হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? এটার একটা অসুবিধা আছে, অসুবিধাগুলা
নিয়েই কিন্তু আবার রিসার্চ করে আরো 2টা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। এই পার্থক্যমূলক এফডব্লিউ টেইলরের এই পার্থক্যমূলক মজুরি হারটা খুবই প্রচলিত, কিন্তু এটা কিছু সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে যে এইটা যদি 15 ইউনিট যদি ও মনে করে একটা নির্দিষ্ট 15 ইউনিট মানে হচ্ছে একটা নির্দিষ্ট একটা আদর্শ মান, ওই আদর্শ মানের নিচে গেলে যখন কম পায়, এমন হতে পারে কোনো দক্ষ শ্রমিকও একদিন 15 ইউনিটের কম উৎপাদন করতে পারে, তাহলে সেই দক্ষ লোকটাও কিন্তু ঠকতেছে। ওর হয়তো শারীরিক অসুস্থতার কারণে হতে পারে, বা অদক্ষ শ্রমিকরা দেখা যায় এই ধরনের পার্থক্যমূলক মজুরি হার যদি নির্ধারণ করে, দেখা যায় ওরা কাজে এত স্পৃহা বোধ করে না, উৎপাদনশীলতা কমে যায়। হ্যাঁ, যেখানে যে উৎপাদনশীলতা কমে গেলে তো মালিকও কি হয়, ক্ষতির সম্মুখীন হয়ে যায়। এরপরে 4 নাম্বারটাতে চলে যাই, গ্র্যান্টের টাস্ক এবং বোনাস পদ্ধতি। এইটার জনক ছিল হেনরি লরেন্স গ্র্যান্ট। এই হেনরি লরেন্স গ্র্যান্ট কিন্তু তোমার এফডব্লিউ টেইলরের সহযোগী ছিলেন। হ্যাঁ, উনি তোমার তার স্যারের, যেহেতু এফডব্লিউ টেইলরের সহযোগী ছিল, তার স্যারের সেই পদ্ধতিটা, এই যে পার্থক্যমূলক যে মজুরি হার পদ্ধতিটাকে রিসার্চ করে দেখলো এটার কিছু সমস্যা রয়েছে। তো এই সমস্যাগুলোকে সে সমাধান করার জন্য সে এই পদ্ধতিটা আবিষ্কার করছে। সেটা অনেকটা তোমার এই যে পার্থক্যমূলক মজুরি হারেরই একটা পরিবর্তিত রূপ। দেখো এখানে এই পদ্ধতিতে কোনো কর্মী নির্ধারিত মানের বা তার চেয়ে বেশি যদি কার্য সম্পাদন করলে দৈনিক মজুরির সাথে তাকে বোনাস প্রদান করা হয়। যে আগেরটাতে কিন্তু বোনাস ছিল না, হ্যাঁ এখানে আবার বোনাস আছে। ঠিক আছে, সুবিধা হচ্ছে উচ্চ প্রণোদনামূলক মজুরি পদ্ধতিতে এখানে দক্ষ শ্রমিক এবং অদক্ষ শ্রমিক উভয়ই কিন্তু শ্রমিকের কার্য অনুযায়ী তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়। এবং এটার অসুবিধা হচ্ছে অদক্ষ যারা শ্রমিক থাকে তারা কি করে, তারা তাদের কারণে কিন্তু যেহেতু তারা কাজ না করে বোনাস পাচ্ছে, বা তাদের দক্ষ লোকরা যত বোনাস পাচ্ছে তারাও বোনাস পাচ্ছে, তখন দেখা যায় তাদের কাজের প্রতি আগ্রহ কমে যায় অদক্ষ শ্রমিকের কারণে। যখন উৎপাদনশীলতা একদিকে হ্রাস পায়, আবার উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়ে যায়। এটা হচ্ছে গ্র্যান্টেড টাস্ক এবং বোনাস পদ্ধতি, হেনরি লরেন্স গ্র্যান্টের একটা পদ্ধতি। এরপর আরেকটা পদ্ধতি আছে, সবগুলার পরে আরেকটা পদ্ধতি আছে, এটা হচ্ছে ম্যারিকের পার্থক্যমূলক মজুরি হার পদ্ধতি। অর্থাৎ পার্থক্যমূলক মজুরি হারটাকে পদ্ধতিটাকে 3 জন ব্যাখ্যা করছে, 3 জনের মতো করে, এবং 3 জন 3টা নিয়মে ব্যাখ্যা করছে। প্রথমে হেনরি ফেল এটার উদ্ভাবক, এরপর লরেন্স গ্র্যান্ট এটার কিছুটা মডিফাই করলো, এরপর ম্যারিক এসে আরো কিছু মডিফাই করলো। হ্যাঁ, 2 জনের পদ্ধতিটাকে আরেকটু বেশি মডিফাই করলো। তিনি পার্থক্যমূলক টেইলরের যে পার্থক্যমূলক মজুরি হার, এটার অসুবিধাটাকে দূর করতে মজুরিটাকে 3টা ভাগে ভাগ করে ফেললেন। প্রথম কি ভাগ করলো, প্রথমটাতে হচ্ছে যেসব কর্মী, উনি বলল যে আমরা যেহেতু 3 ধরনের কর্মী দেখতে পারতেছি, একটা হচ্ছে যে যেটা সেট করা হয়েছে যেই হার, সে হারের নিচে চলে যায় কিছু শ্রমিক, কিছু শ্রমিক 100 ভাগ উৎপাদন করতে পারে, আর কিছু হচ্ছে 100-র বেশি উৎপাদন করতে পারে। 3 রকমের শ্রমিক পাওয়া গেল না? তো প্রথম শ্রমিক যারা 80% কাজ বা 80-র নিচে যারা কাজ সম্পাদন করতে পারবে, তারা পাবে শুধুমাত্র মূল মজুরি, তারা আর কোনো টাকা পয়সা পাবে না, কোনো কমিশন টমিশন কিচ্ছু পাবে না, বোনাস পাবে না। যারা 100 ভাগ উৎপাদন করতে পারবে তারা পাবে হচ্ছে তোমার 10% বোনাস। আর যারা 100% উৎপাদন করেও নির্দিষ্ট সময়ের মধ্যে আরো বেশি উৎপাদন করতে পারবে, তারা পাবে 20%। এটা সুন্দর হইলো না, যেটাকে 3 ভাগে ভাগ করে 3 ধরনের শ্রমিকদের জন্য 3 রকমের হার। এটা উনি ম্যারিক সে একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলো, জাস্ট পার্থক্যমূলক মজুরিটাকেই আরেকটু সুন্দর করে ডিটেলস করে উনি ভাগ করে করে আলাদা আলাদা সম্পাদন করে দিল আর কি। হ্যাঁ, একটা পার্থক্য, মজুরিতে পার্থক্য থাকবে, 3 ধরনের মজুরি হার নির্ধারণ করলো, এবং এখন পর্যন্ত এইটাই সবচেয়ে প্রচলিত একটা মজুরি হার পদ্ধতি। হ্যাঁ, পার্থক্যমূলক মজুরি হার পদ্ধতি। এই সব 5টাই কি সবাই বুঝতে পারছো মেয়েরা? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি।
হুম। আর এই মেরিকের পার্থক্যমূলক মজুরির কিছু সুবিধা হচ্ছে যে এটার উৎপাদনশীলতা বৃদ্ধি পায় প্রথমত, তারপর হচ্ছে দক্ষ শ্রমিকগণ এটার দক্ষতার মূল্যায়ন পায় আর অসন্তোষ দূর হয়, যেহেতু সে বুঝতে পারছে আমি 80% নিচু উৎপাদন করতেছি বা 80% উৎপাদন করছি, তাহলে ওর কোনো এখানে সে থাকে না একটা শ্রমিকের। তারপর দেখা যায় যে সেও চায় 100% উৎপাদন করতে বা 100-র বেশি উৎপাদন করতে, বা যে আমি 100% উৎপাদন করলে তো বোনাস পাবো 10%, 20%, একটা আর যত বেশি বোনাস পাবো, যত বেশি উৎপাদন করব তত বেশি বোনাস আসবে। এই জন্য এই পদ্ধতিটার কারণে তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি পায় বেশি। আবার দক্ষ শ্রমিকগণ এটার মূল্যায়ন পাচ্ছে তার দক্ষতার, আর শ্রমিক অসন্তোষ দূর হয়। ও বুঝতে পারে যে আমি তো যেহেতু খুব সহজে এটা বোঝা যাচ্ছে এই পার্থক্যমূলক মজুরি হারটা, যে তুমি 80%-এর নিচে তুমি শুধু মজুরি পাবা, তুমি 100% পূরণ করতে পারলা। যে বেশিরভাগ ক্ষেত্রে সেলস এই জিনিসটা ব্যবহার করা হয়, একটা সেলস টার্গেট সেট করে দেয় না, সেলস জব যারা হ্যাঁ করে ওদেরকে দেখবা যে একটা নির্দিষ্ট সেলস টার্গেট ঠিক করে দেয়, সেলস টার্গেটে যদি সে ফিল আপ করতে পারে তাহলে সে কি করে বেতন পায়, বা অনেক সময় বেতনের একটা নির্দিষ্ট অংশ কেটে নেয়। আবার যখন দেখা যায় কিছু কিছু প্রতিষ্ঠান এটা হতে পারে, আবার কিছু কিছু প্রতিষ্ঠানে থাকে যে সে যদি সেলস টার্গেটের চেয়ে পুরো 100% পূরণ করতে পারে, একটু বাড়ায় সেলস পার্সেন্ট, অবশ্যই সেলস টার্গেট দেওয়া হয় যাতে মানে তার যতটুকু সে পারবে চিন্তা করা হয় তার চেয়ে একটু বেশি দেওয়া হয়, একটু বেশি দেওয়া হয় না সেলস টার্গেট, আসলে সে দেখে পূরণ করতে পারে কিনা, ওইটা পারলে 100%, 100-র সাথে 10% কমিশন। আবার যদি সেলস টার্গেট একটু বেশি করে তাহলে 20% কমিশন। বেশিরভাগ ক্ষেত্রে সেলস যারা আছে সেলসের সাথে রিলেটেড ওদেরকে এটা বেশি করা হয়, এই পার্থক্যমূলক মজুরি হারটা বেশি দেওয়া হয়, ঠিক আছে। আর এটার একটা অসুবিধা হচ্ছে যে অনেক সময় শ্রমিকদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়, দেখা যায় একসাথে ঢুকছে কাজে, দেখা যায় একজন বেশি উৎপাদন করলো 20% পাইলো, ওর মধ্যে একটা অসন্তোষ হয়, কিরে ও আমার সাথে ঢুকলো কিন্তু ও একটু বেশি টাকা পাচ্ছে আমি একটু কম টাকা পাচ্ছি, মাঝে মাঝে একটা বিভেদ বা অনৈক্য দেখা যায় মেরিকের পদ্ধতিটাতেও। হ্যাঁ, আচ্ছা আজকে পর্যন্তই। তোমরা কি এইগুলো বুঝতে পারছো ঠিক মতো? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি।